পাকিস্তানের ব্যাটিংয়ের কথা যদি বলি, শুরুটা তারা ভালো করেছে। আবদুল্লাহ শফিকের উইকেটের পরে লাঞ্চ পর্যন্ত 99 রান তারা তুলেছে এবং এক উইকেটে 100-এর উপরে তারা চলে গিয়েছিল। সেখান থেকে এই কলাপসের কারণটা আসলে কি? পার্সোনালি মনে হয়েছে যে তারা এই ম্যাচে একটা ফল বের করতে চায়। তারা জানে যে প্রথম দিনটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, বাকি 4 দিন আছে, 4 দিনের মধ্যে ফল বের করতে হবে এবং শেষ 2 দিনে বৃষ্টির পূর্বাভাস আছে। সে কারণেই টেস্ট ক্রিকেটে হরহামেশা যেটা দেখা যায় না, শান মাসুদ বা সাইম আইয়ুবরা সেই কাজটাই কিন্তু করেছেন। তারা ড্রপ অ্যান্ড রান ক্রিকেট খেলেছেন, ব্যাটে বল লাগিয়েই দৌড় দেওয়ার চেষ্টা করেছেন এবং সিঙ্গেল নিয়েছেন অনেক বেশি। সে কারণেই কিন্তু তাদের রান রেটটা হেলদি ছিল ফার্স্ট সেশনে। সেকেন্ড সেশনে বাংলাদেশ ওই জায়গাটা রেকটিফাই করে। ফার্স্ট সেশনে বাংলাদেশ যতটা অ্যাটাকিং মোডে ছিল, সেকেন্ড সেশনের শুরুতে বাংলাদেশ কিন্তু কিছু ফিল্ডিং রেস্ট্রিকশন সরিয়ে দিয়েছিল, ছড়িয়ে ছিটিয়ে ফিল্ডার রেখেছিল। সেটা আবার পাকিস্তানি ব্যাটসম্যানদের মনস্তাত্ত্বিক ইয়েতেও কিন্তু খানিকটা আঘাত করে এবং ওই জায়গায় যে চাপটা প্রয়োগ করা ছিল, সেই চাপেই কি পাকিস্তানি ব্যাটসম্যানরা ভেঙে পড়লো, নাকি বোলারদের কৃতিত্বটাই আসলে বেশি দেবে? না, বোলারদের ক্রেডিটই আমার মনে হচ্ছে একটু বেশি। আর সাইম আইয়ুব দিয়ে শুরু করতে চাই যে তিনি যে বলটাতে আউট হলেন, একটা অ্যাটাকিং শট বা ডাউন দ্য উইকেটে এসে স্ট্রাইক 6 মারতে চেয়েছিলেন, ওই বলটাতেই তিনি আউট হয়েছেন। আর বাকি যে ব্যাটাররা তারাও বাংলাদেশে ভালো বোলিংয়ের কল্যাণে আউট হয়েছেন। 3টা 50 পেলেও খুব ওই অর্থে যে ভালো রান করতে পারেন। তবে এক্ষেত্রে বিশেষ করে বাবর আজম, এক্স ক্যাপ্টেন, তার বড় দায়িত্ব, বড় নামের ব্যাটার, বিরাট কোহলির সঙ্গে আলোচনা তুলনা চলে, কিন্তু 15টা ইনিংসে বাবরের 50 নেই। বাবরের মানের একজন ব্যাটারের টেস্টে 15টা ইনিংস 50 না থাকা মানে কিন্তু অবশ্যই একটা বড় সংখ্যা। আমরা যদি তার মানে বাকি নামগুলোর সঙ্গে তার তুলনা করি, বিরাট কোহলি একটা সময় তো বিরাট কোহলি কিংবা কেন উইলিয়ামসন বা অন্য সব বড় নামের সঙ্গে তার তুলনা করার সাথে বাবরকেও যুক্ত করার কথা লিজেন্ডার অনেকেই সব সময় বলেন। আজকে কিন্তু রানই করেছেন 77 বলে, তার স্ট্রাইক রেট ছিল 40। মানে তিনি যে খুব স্ট্রাইক রোটেট করতে চেয়েছেন বা দ্রুত খেলার চেষ্টা করেছেন, তাড়াহুড়া করেছেন, তা কিন্তু না। তিনিও জানেন যে তিনি ফর্মে নেই, ফর্মে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই বাবর করেছেন। তবে ক্রেডিটটা বোলারকেই দিতে হবে। যেভাবে বলটা আসলে নিচু হয়ে গিয়েছে, একই লাইনে বল করে যাচ্ছিলেন, দ্যাট ওয়াজ আ স্লাইডার। অবশ্যই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, বাবর নিয়ে তো গল্প হলো, রিজওয়ানের 29 রান, তার ব্যাটেও কিন্তু অন্তত প্রথম ইনিংসে বড় রান নেই। আগের টেস্টে দারুণ খেলেছেন, 2 ইনিংসে ভালো করেছিলেন। কেবলমাত্র আমার মনে হচ্ছে নিচের দিকে টেলেন্ডারদের নিয়ে আগা সালমানের যে 50টা ছিল, সেটাই পাকিস্তানের আজকের দিনে সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। আগা সালমান যদি ওই 50টা না করতো, তাহলে পাকিস্তানের ব্যাটিংয়ের একেবারে ভগ্নদশা আজকে বা অন্তত তারা ভালোভাবে টের পেত। তারপর 274 রানকে আসলে কিভাবে দেখছেন? এই 274 রান কি পাকিস্তান ডিফেন্ড করতে পারবে কিনা বা লিড নিতে পারবে কিনা, সেটা কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে পারবে না, কারণ বাংলাদেশিরা, আর ক্রিকেট তো আমরা জানি যে অনেকখানি মোমেন্টামের খেলা। যেহেতু আমরা প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করেছি, প্রথম টেস্টটা দারুণভাবে জিতেছি, তো সেই মোমেন্টটা আমরা আর আমাদের ব্যাটাররা পাবে। তবে এই ক্ষেত্রে মুশফিকুর রহিম যদি ব্যাটিং করতে পারেন, যদি তিনি না ব্যাটিং করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় লস হবে। অন্তত মুশফিক ঠিকঠাক থাকুক আর বাংলাদেশের ব্যাটাররা সেই লিডটা মানে নিজেরা ভালো ব্যাটিং করুক। 274 রান তো আমার মনে হচ্ছে বাংলাদেশই লিড নেবে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে মুশফিকও কিন্তু খানিকটা চোট পেয়েছেন কাঁধে, একেবারে শেষ দিকে তিনি মাঠ থেকে উঠে গিয়েছেন। ব্যাটিং করতে পারবেন কিনা স্ক্যান করানো হবে, তার সবশেষ আপডেটটা এখন আমরা জানি না। সে কারণে আসলে এমিল বলছিল যে মুশফিকের ব্যাটিং করতে পারাটা বা মুশফিকের ইনিংসটা খুব ভাইটাল হতে যাচ্ছে, যে এই ম্যাচের গতিপথটা আসলে কোন দিকে যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.